জনতা ভিড় ঠেলে মঞ্চে এসেছে, এভাবেই আসলে বের হয়ে যেতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি সেই পথটা খালি করার চেষ্টা করছেন, যাতে তারা আসলে নিরাপদে বেরিয়ে যেতে পারেন, সেই পথটা আসলে ফাঁকা করার চেষ্টা করছেন। আমরা দেখছি একটু একটু করে এগিয়ে যাচ্ছেন তিনি হয়তো আবারও সেই বাসটিতে ওঠার কথা রয়েছে, তারপরে হয়তো এভার কেয়ার হসপিটালে তার মায়ের কাছে তিনি যাবেন। যারা এইমাত্র ৭১ টেলিভিশনের সামনে বসলেন তাদের জন্য একটু জানিয়ে রাখি যে তারেক রহমান কিছুক্ষণ আগে কৃতজ্ঞতা বক্তব্য রেখেছেন লাখো জনতার সামনে। সেই তার বক্তব্যে আসলে মানুষের যে এই ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন, সেই কারণে বাংলাদেশের মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়ে সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় তার বক্তব্যে যেমন ছিল এবং একই সাথে নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা ছিল। এবং একই সাথে তিনি ওসমান হাদিকে স্মরণ করেছেন। হাদির যে গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন ছিল, সেই স্বপ্নর কথা তিনি তুলে ধরেছেন এবং ২৪-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ গড়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন তার বক্তব্যে। এবং একই সাথে ৭১-এর শহীদদের স্মরণ করেছে, ৭১-এর শহীদদের প্রত্যাশিত বাংলাদেশের কথাও তিনি তুলে ধরেছেন। এবং তার বক্তব্যে তিনি মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তির আলোকে তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। এবং সেই প্ল্যান বাস্তবায়নের জন্য দেশের মানুষের সহায়তা চেয়েছেন, দেশের মানুষের সহযোগিতা কামনা করেছেন এবং একই সাথে সৃষ্টিকর্তার সহযোগিতা চেয়েছেন। সৃষ্টিকর্তার রহমতে যেন তিনি সেই প্ল্যান বাস্তবায়ন করতে পারেন, দেশের শান্তি ফিরিয়ে আনতে পারেন, দেশের এই ক্রান্তি লগ্নে যেন তিনি হাল ধরতে পারেন, সেই সহযোগিতা কামনা করেছেন। এবং সৃষ্টিকর্তার রহমতের সাথে তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখানো পথ রয়েছে এবং ন্যায় বিচারের যে পথ রয়েছে, সেই পথে তিনি দেশ পরিচালনা করতে চান। আমরা দেখছি যে তারেক রহমান যে লাল সবুজ বাসটিতে এসেছিলেন, সেই বাসটিতে এখন তিনি উঠলেন এভার কেয়ারের দিকে রওনা হবার জন্য। সেই বাসটিতে ভিড় ঠেলে উঠে গেছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই বাসটি এভার কেয়ারের পথে রওনা হবে। আমাদের এক সহকর্মী রয়েছেন রুহুল আমিন, তিনি রয়েছেন এভার কেয়ারে যাওয়ার পথের যে রাস্তা রয়েছে সেই পথে রয়েছেন, তার কাছে একটু জানতে চাই। রুহুল আমিন, একটু জানতে চাই সেখানকার চিত্রটা। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আজকে একটি ঐতিহাসিক দিন। এটি দুদিক থেকে। একটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। এটি তার জীবনের যেমন একটি অবিস্মরণীয় এবং আবেগের একটি দিন, তেমনি বাংলাদেশ যে একটি রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, সেই রাজনৈতিক অস্থিরতা থেকে গণতন্ত্রের উত্তরণ এবং একটি সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে যে যাত্রা, সেই দিক থেকেও আজকের দিনটি খুবই ঐতিহাসিক। এবং আপনি দেখেছেন তারেক রহমান যখন দেশের উদ্দেশ্যে রওনা করলেন, তারপর থেকে তিনি তার প্রতিটি স্টেপ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন। তিনি প্রথমে স্ট্যাটাস দিলেন যে দেশের পথে, এরপর তার বিমান যখন দেশের আকাশসীমায় প্রবেশ করলো সেটিও তিনি জানিয়ে দিলেন ফেসবুকে। এরপর বিমানটি যখন সিলেটে নামলো সেই ঘটনাও তিনি তুলে ধরলেন। এরপর ঢাকায় আসা, বাংলাদেশের মাটিতে পা দেয়া, মাটি ছুঁয়ে দেখা এবং পরবর্তীতে নেতাকর্মীদের উদ্দেশ্যে, তার যারা ভক্ত নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে হাত নাড়া, এই প্রতিটি ঘটনাই কিন্তু তিনি আজকে ফেসবুকে তার নিজস্ব ওয়ালে শেয়ার করেছেন। অর্থাৎ তিনি কতটা আবেগ আপ্লুত, তিনি কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার দেশে ফেরার জন্য, তার মায়ের কাছে ফেরার জন্য এবং তার মানুষের কাছে ফেরার জন্য। এই সবগুলোই কিন্তু ইঙ্গিত করে তিনি কতটা মুখিয়ে ছিলেন এই আজকের দিনটির জন্য। এবং আপনি যে কথাগুলো বলছেন যে কিছুক্ষণ আগে যে কৃতজ্ঞতা সমাবেশে তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি কিন্তু সেই কৃতজ্ঞতাই প্রকাশ করেছেন। বিশেষ করে তার ফেরায় এই গণতান্ত্রিক উত্তরণের আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, ৭১-এ যারা দেশ স্বাধীন করতে প্রাণ দিয়েছেন এবং নানাভাবে প্রতিদিন দেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করছেন, শিশু, নারী, বৃদ্ধ, বয়স্ক, তরুণ, যুবক, বিভিন্ন ধর্মের, সমতলের, পাহাড়ের, প্রতিটি এলাকার, প্রতিটি বয়সের, প্রতিটি ধর্মের মানুষকে তিনি স্মরণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষের কাছে তিনি দুটো কারণে এই কৃতজ্ঞতা জানাচ্ছেন। একটি হচ্ছে এই গণতান্ত্রিক উত্তরণের যে আন্দোলন, সেই আন্দোলন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলন। একইভাবে তিনি বলেছেন তার মা এই দেশের মানুষের জন্য
জীবন উৎসর্গ করেছেন, তার বাবা এই দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই দৃষ্টিকোণ থেকেও তিনি এই দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা একটু দেখাতে চাই সড়কের পরিস্থিতি। আপনি দেখছেন, নিশ্চয় আপনি আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক নেতাকর্মী 300 ফিট সড়ক থেকে এভার কেয়ারের দিকের যে রাস্তাটা সায়েম সোবহান আনভির সড়ক, সেই সড়কে আসছেন। এখানে সেনাবাহিনী এই রাস্তাটি পুরোটাই ঘিরে রেখেছে। তারেক রহমানের গাড়ি যে জায়গা দিয়ে যাবে সড়কের, সেটি সম্পূর্ণ ব্লক করা আছে, সেটি নিয়ন্ত্রণে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা। এবং পুরো রাস্তাটি মানে গাড়ি চলাচলে যেন কোনো বাধা প্রাপ্ত না হয়, এবং একই সঙ্গে নেতাকর্মীদের চলাচলে, আজকে যারা সমাবেশে এসেছেন তাদের চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সেইভাবেই নিয়ন্ত্রণ করা হচ্ছে এই সড়কটি। আপনি জানেন যে তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই সড়ক দিয়ে এভার কেয়ার হাসপাতালে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আপনি জানেন এভার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। এটি তারেক রহমানের জন্য অত্যন্ত কঠিন সময় যে তার মা হাসপাতালে অত্যন্ত শয্যাশায়ী এবং গুরুতর অবস্থায়, কিন্তু তিনি দেশে ফিরতে পারছিলেন না নানা কারণে। অবশেষে সেই সময়টি এসেছে যে তিনি দেশে ফিরেছেন এবং তিনি জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ শেষে তার মায়ের কাছে ফিরবেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে তার মন পড়ে আছে তার মায়ের বিছানার পাশে, সেই মুহূর্তটিকে ধরার জন্যে তিনি এখন রওনা করবেন। আমরা দেখছি যে সেনা সদস্যরা এই সড়কে তৎপরতা চালাচ্ছেন। নেতাকর্মীরা যাতে সুশৃঙ্খলভাবে বের হয়ে যেতে পারে সেটি একদিকে যেমন নিশ্চিত করা হচ্ছে, পাশাপাশি নিশ্চিত করা হচ্ছে যে তারেক রহমানের নিরাপত্তা। আপনি জানেন যে তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় একটি বক্তব্যে বলেছিলেন যে তার দেশে ফেরা শুধু তার একক সিদ্ধান্তের বিষয় নয়, নানা ধরনের সিদ্ধান্তের বিষয়। এবং আমরা ওসমান হাদি হত্যা থেকে শুরু করে যেসব ঘটনা দেখেছি, নিরাপত্তা বিশ্লেষক থেকে শুরু করে বিভিন্ন পক্ষই কিন্তু তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা দেখেছি যে আজকে পুরো ঢাকা শহর কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে রেখেছে সরকার। সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ সদস্য থেকে শুরু করে যত ধরনের নিরাপত্তা বাহিনী ছিল, নিরাপত্তা বাহিনী আছে, সব ধরনের নিরাপত্তা বাহিনী, এমনকি বিজিবিও মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার যেসব সদস্য আমরা দেখছি যে সকাল থেকে এই এলাকাগুলোতে কাজ করছেন, কোথাও যেন কোনো জটলা, কোথাও যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই জিনিসগুলো কিন্তু তারা লক্ষ্য রাখছেন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় আমি দেখতে চাই যে তারেক রহমানের এই প্রত্যাবর্তনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আজকে আমরা অন্যরকম একটা শৃঙ্খলা দেখেছি। আমি সকাল থেকে এই বসুন্ধরা এলাকায় আছি, আমার চোখের সামনে দিয়ে হাজার হাজার নেতাকর্মী যাতায়াত করেছেন, কিন্তু আমরা কোথাও কোনো নেতাকর্মীর মধ্যে কোনো উচ্ছৃঙ্খল আচরণ বা কোথাও কোনো জটলা, কোথাও কোনো বাদ বিরোধ, এসব কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। কারণ আমরা যেটি বুঝছি তাদের সঙ্গে কথা বলে যে তারা তাদের নেতাকে স্বাগত জানাতে চান, তার নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাকে একটি ইতিবাচক বার্তা দিতে চান যে তিনি যেই ধরনের পরিকল্পনা করছেন, যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তারা সেই তার চিন্তা ভাবনায় এগিয়ে যেতে চান, সমর্থন রাখতে চান, বিশ্বাস রাখতে চান। এই ধরনের মনোভাব কিন্তু আমরা কর্মীদের মধ্যেই দেখেছি। আপনি জানেন যে এখানে শুধু আজকের এই জনসভা শুধু বিএনপির জনসভা নয়, আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনেকে আগ্রহ নিয়ে এসেছেন, অনেকেই তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকে এসেছেন, আবার অনেকেই তাদের কৌতূহল একটা নতুন বাংলাদেশ কেমন হবে সেগুলো জানার জন্যও কিন্তু এই সমাবেশে এসেছেন। এবং আমরা বিভিন্ন পেশাজীবী, এমনকি সরকারি চাকরি করেন, সরকারি চাকরি থেকে অবসরে গিয়েছেন, এমন অনেক মানুষকে আমরা আজকে দেখেছি যারা এই সমাবেশে এসেছেন এবং এই তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেখতে এসেছেন। এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বাংলাদেশ যে সংকট অতিক্রম করছে, বাংলাদেশ স্বৈরাচার বিতরণ করতে সক্ষম হয়েছে, কিন্তু তার যে গণতান্ত্রিক যাত্রা, সেই যাত্রাটা কিন্তু এখনো শক্ত কদমে শুরু হয়নি। তো বাংলাদেশের মানুষ এই গণতন্ত্রের পথে উত্তরণের জন্য মুখিয়ে আছে। কারণ আপনি জানেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুদিন ধরে খুবই নাজুক, ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব কিছুই একটা ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে আছে। বিগত সরকারের লুটপাট, আইন শৃঙ্খলার অবনতি, ব্যাংক
সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে টাকা পয়সার অভাব, বিনিয়োগ পরিস্থিতির অভাব, বিনিয়োগ পরিবেশের অভাব, এরকম নানা কারণে কিন্তু বাংলাদেশ একটা বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তো মানুষ সেই সংকট থেকে উত্তরণ চান, মানুষ তার নিরাপত্তা চান, মানুষ তার অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি চান, মানুষ তার কর্মসংস্থান চান। সে কারণে মানুষ মনে করেন যে দেশের রাজনীতির যে অস্থিরতা, সেই অস্থিরতা কেটে যাওয়া দরকার। দীর্ঘদিন ধরে যে নির্বাচন, একটা কাঙ্ক্ষিত নির্বাচন, সব দলের অংশগ্রহণে একটা মানুষের ভোটের যে অধিকার, সেই অধিকারের যে সূচনা, সেটির জন্য মানুষ মুখিয়ে আছেন এবং তার একটি প্রতিশ্রুতি, প্রতিচ্ছবি আজকে কিন্তু এই সমাবেশে আমরা দেখেছি। এখানে বিএনপির নেতাকর্মীরা যেমন এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, যারা দেখতে চাচ্ছেন যে বাংলাদেশের এই যে আজকে একটি নতুন যাত্রা শুরু হলো, বিএনপির বহুল প্রতীক্ষিত নেতা যে আজকে দেশে ফিরলেন, যাকে নির্মম নির্যাতনের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, এবং তিনি এসে বিএনপির হাল ধরবেন এবং এই 12ই ডিসেম্বর যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনে তিনি তার দলকে সংগঠিত করবেন, তার দলের বিজয় ছিনিয়ে আনবেন। সেই বিষয়গুলোই কিন্তু উঠে আসছে আজকের এই আলোচনায়। ন্যান্সি, আমরা এখন অপেক্ষা করছি সেই গাড়িবহর কখন আসবে, এবং গাড়িবহরে তারেক রহমান আসবেন, এভার কেয়ার হাসপাতালের দিকে যাবেন এবং তিনি তার মায়ের শয্যার পাশে বসবেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন, তার মা কেমন আছেন তিনি সেটি জানার চেষ্টা করবেন, তিনি মায়ের আদর নেওয়ার চেষ্টা করবেন এবং তেমনিভাবে তিনি তার মাকে আদর দেওয়ার চেষ্টা করবেন এবং সবশেষে নিশ্চয়ই তিনি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করবেন যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা কিভাবে নিশ্চিত করা যায়, কতটুকু তার সুস্থতা নিশ্চিত করা যায়। আপনি জানেন যে তারেক রহমান যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে কিন্তু তিনি তার মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করেছেন এবং তিনি নিজেও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন দুহাত তুলে যে তিনি তার মাকে সুস্থ দেখতে চান। তিনি চান তার যে এই বাংলাদেশে নতুন করে যাত্রা শুরু হলো, প্রত্যাবর্তন হলো, সেই প্রত্যাবর্তনে যেন তার মা তার পাশে থাকে। এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অতীতে যেমন বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন, সেই বেগম খালেদা জিয়ার আশীর্বাদ ছায়া এই আগামী দিনগুলোতে যেন থাকে, সেই বিষয়গুলো তিনি জান এবং তিনি অধীর আগ্রহে মুখিয়ে আছেন যে তিনি তার মায়ের কাছে যাবেন। আমরা দেখেছি সকাল 11টার পর যখন এই বিমান বাংলাদেশের ফ্লাইটটি ঢাকা বিমানবন্দরে নামে, তার আগ থেকেই নেতাকর্মীদের বিপুল উপস্থিতি। আমি এখনও একটু ক্যামেরায় আমার সহকর্মীকে দেখানোর অনুরোধ করব, প্রচুর সংখ্যক নেতাকর্মী এখন এভার কেয়ার হাসপাতালের দিকে যাচ্ছেন, কারণ তারা জানেন যে সেখানে চিকিৎসা নিচ্ছেন তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তারা তাকে যেমন তার পাশে থেকে সাহস দিতে চান, একইভাবে তারা তার জন্যে প্রার্থনায় মগ্নও হতে চান যে খালেদা জিয়া সুস্থ হবেন। ন্যান্সি, আমরা অপেক্ষা করছি তারেক রহমানের গাড়িবহর এই এলাকায় আসবে, এই সড়ক দিয়ে এভার কেয়ারের দিকে যাবে। তার আগে আমরা এখানকার কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখাতে চাই, যে এখানে পুলিশের সার্বক্ষণিক টহল চলছে, সেটি আপনি নিশ্চয় ক্যামেরায় দেখতে পাচ্ছেন। পাশাপাশি সেনা সদস্যদের একটি কঠোর উপস্থিতি আমরা দেখছি। যে সড়ক দিয়ে গাড়িবহরটি যাওয়ার কথা রয়েছে, সেই সড়কে নিরাপত্তা, সেই সড়কের শৃঙ্খলা রক্ষার জন্য তারা অত্যন্ত রুহুল আমিন, হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন রুহুল আমিন, এভার কেয়ারের পথে কিন্তু তারেক রহমান রওনা হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহর একটু একটু করে এগিয়ে যাচ্ছে এভার কেয়ারের দিকে এবং স্বাভাবিকভাবে লাখ লাখ জনতার যে ভিড়, সেই ভিড়কে ঠেলে আসলে এগিয়ে যেতে হচ্ছে, তাই একেবারেই ধীরে ধীরে আসলে এগিয়ে যাচ্ছে। এবং রুহুল আমিন, আপনি যেমনটি বলছিলেন যে তারেক রহমানের জন্য যেই হাজার হাজার লাখ লাখ মানুষ জড়ো হয়েছে, তারা তারেক রহমানকে এক নজর দেখার জন্য, এবং এই যে দীর্ঘ যাত্রা শেষ করে তিনি এসেছেন এবং তার চোখে মুখে কিন্তু আমি কোনো ক্লান্তি দেখছি না, এখনও কিন্তু তিনি হাত নাড়ছেন, আবার যে এভার কেয়ারের পথে যাচ্ছেন সেখানটাতেও কিন্তু তিনি হাত নাড়ছেন, হাস্য উজ্জ্বল মুখ তার দেখতে পাচ্ছি এবং জনতার উদ্দেশ্যে কিন্তু যেমনটা করেছে প্রায় 4 ঘন্টা পথ পেরিয়ে
দিয়ে কিন্তু হাত নাড়তে নাড়তে তিনি এসেছেন, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সেই মানুষ যে ভালোবাসা নিয়ে আসলে তার জন্য অপেক্ষা করে রয়েছে, সেই ভালোবাসার প্রকাশ কিন্তু তিনি দিচ্ছেন। তিনি কিন্তু একেবারেই লাল সবুজের যেই বাসটি রয়েছে সবার আগে বাংলাদেশ লেখা, সেই বাসটিতে একেবারে সামনের দিকে আমরা তাকে দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু সবাইকে হাত নেড়ে নেড়ে এভার কেয়ারের পথে তিনি যাচ্ছেন। নেতাকর্মীদের আবেগ অনুভূতির যে কথা আপনি বলছিলেন রুহুল আমিন, আসলেও মানে একেবারে ভাষায় প্রকাশ করা যায়নি। এক নজর দেখবে বলে আসলে কত দূর দূরান্ত থেকে তারা এসেছেন এবং তারেক রহমানের কাছে তারা যে দিক নির্দেশনামূলক বক্তব্য চেয়েছিলেন সেই বক্তব্য কিন্তু তারা পেয়েছেন এবং তার বক্তব্যে কিন্তু নানা বিষয় উঠে এসেছে। আপনিও বলছিলেন যে কয়েকটি বিষয় তিনি বারবার বলেছেন যে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে চান এবং সেই জন্য তার একটি প্ল্যান রয়েছে, আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যান বাস্তবায়নের জন্য তিনি দেশবাসীর সহায়তা কামনা করেছেন, সৃষ্টিকর্তার রহমত কামনা করেছেন এবং তিনি একই সাথে বলেছেন যে তার মন পড়ে আছে মায়ের বিছানার পাশে এবং সেখানেই তিনি যাচ্ছেন। কিন্তু তার মায়ের বিছানার কাছে যাবার আগে জনতা যে অপেক্ষা করছে, লাখো জনতা, সেই জনতার কাছে কিন্তু তিনি তার আগে এসেছেন এবং সেখান থেকে জনতার উদ্দেশ্যে হাত নেড়েছেন, বক্তব্য দিয়েছেন এবং মন্ত্রমুগ্ধর মতো দেশবাসী কিন্তু সেই বক্তব্য শুনেছে।